শরীর কখনো পবিত্র হয় না। কেন কি বলতো, আমাদের এই শরীরের মধ্যেই কত কিছু আছে। তবে হ্যাঁ, আমরা স্নান করি, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করি, তাতে আমাদের বুদ্ধিটা হয়তো তরতাজা হয়, একটা ফ্রেশ মাইন্ড হয় স্নান করে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি রাখার পরে। সবচেয়ে বড় অপবিত্রতা কি জানো তো? সবচেয়ে বড় অপবিত্রতা হচ্ছে এই শরীরটাকে আমি মানা। দেখো, একদিন শরীরটা ছেড়ে আমরা কিন্তু কোথায় না কোথায় চলে যাব। তবে যার মন পরিষ্কার, মন পবিত্র, সে সব সময় পবিত্র। আর মনই যদি পরিষ্কার না হয়, তাহলে এক গলা গঙ্গা জলে দাঁড়িয়ে থাকলেও কিন্তু নিজের মধ্যে সেই পবিত্রতাটা আসে না। যাকে এই কথাগুলো আমার খুব বলতে ভালো লাগে, কথাগুলো শুনতেও ভালো লাগে। কেন কি জানো, এই যে ভিডিও করি তার মাঝে কিছু না কিছু ভিডিও দেখি, আর তার সাথে সাথে প্রেমানন্দ স্বামী মহারাজের ভিডিও আমার খুব ভালো লাগে। আর তার কথাবার্তাগুলো সত্যিই মনে দাগ কেটে দেয়। যাকে অনেক গল্প, অনেক কথা হবে তোমাদের সাথে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি। একটা কুয়াশা ভেজা সকাল থেকেই কিন্তু ভিডিওটা শুরু করেছিলাম। গায়ে একটু চাদর দিয়ে নিয়েছিলাম, কেন কি ভালোই ঠান্ডা পড়ে গেছে। এমনি দিন তো আমি প্রত্যেক দিনই রাত্রিবেলা থালা বাসনগুলো ধুয়ে মেজে রাখি। গতকাল রাত্রে আর সাহস হয়নি, ভালোও লাগেনি, সেই জন্য থালা বাসনগুলো রেখে দিয়েছিলাম। আর সকালবেলা ওই থালা বাসন ধোয়া মাজাটাই আমার বাড়তি কাজ হিসেবে ছিল। তাছাড়া খুব একটা বাড়তি কাজ আমার ছিল না। তবে গতকাল রাত্রে যদি থালা বাসনগুলো একটু সাহস করে ধুয়ে মেজে রাখতে পারতাম, তাহলে আমার একটা হলেও কাজে গিয়ে যেত। সকাল সকাল আজকে মাছবালা এসেছিল, সেখান থেকে একটু শোনার জন্য রুই মাছ নিয়েছি। তবে কাটা রুইও ছিল, দেখলাম যে এই রুইটা না লাফাচ্ছিল জলের মধ্যে, সেই জন্য তাজা রুই নিয়েছি। একটু কেটে কুটে কাটা বেছে সোনাকে খাইয়ে দেবো। যাই হোক, গল্প করতে করতে মাছটাকে কিন্তু আমি ধুয়ে বেছে কেটে নিয়েছি। আর এরপর আমি কলের পাড়টাকে একটু ধুয়ে দিচ্ছি। কেন কি মাছের আঁশ ছিল, ভালো করে কলের পাড়টা যদি না ধুতাম তাহলে আঁশটা একটা গন্ধ বেরোতো। একটু আগে তোমরা কলে যাকে দেখলে, সেটা হচ্ছে আমার বড় ননদ, অর্থাৎ আমার বড় জ্যাঠা শ্বশুরের এটা বড় মেয়ে। ইনি না পরিবারের সবচেয়ে বড়। সকাল সকাল দিদি এসেছিল, তো দিদিকে বললাম কি যে দিদি তুমি থেকে যাও, তারপর একটু চা খেয়ে তারপর যেও। প্রথমে রাজি হচ্ছিল না, তারপর অনেকবার বলার পর দিদি রয়েই গেছে। আর এখন একটু ঝটপট করে কাজ সারার পর ব্রাশটা করে নিচ্ছি, আর তারপরেই ভাবছি একটু চা করে নেব। জানো তো, প্রত্যেক দিন সকালবেলা চাটা না খেলে না আমার দিনটা যেন শুরুই হয় না। আবার দিনের শেষে সন্ধেবেলা এক কাপ চা যদি না খাই, তাহলে দিনটা শেষও হয় না। আসলে এটা আমার ছোটোবেলার অভ্যাস। আমার দাদু অর্থাৎ আমার মায়ের বাবা যখন বেঁচে ছিল, তখন অনেক ছোট থেকে আমাকে চা খাওয়ার অভ্যাসটা করিয়েছিল, আমার মনে আছে জানো। তাছাড়া ঠাকুরদাকে তো আমি দেখিনি। আমার দাদু মোটামুটি আমার জন্মের 5 বছর পর মারা গেছে, মানে মায়ের বাবা। তো 5 বছরের মধ্যে অনেক স্মৃতি আমার মনে আছে, আর তার মধ্যে থেকে সবচেয়ে বেশি মনে আছে এই চা খাওয়াটা। যখন আমার দাদু বেঁচে ছিল, আমি যখন অনেকটা ছোট ছিলাম, তখন সকালবেলা সন্ধেবেলা দাদুর সাথে বসে বসে চা খেতাম। যেহেতু অনেক ছোটোবেলার অভ্যাস তো চা খাওয়াটা, সেই জন্য এই অভ্যাসটা আর চেঞ্জ করতে পারি না। যাকে চলো, তোমাদের সাথে ছোটোবেলার গল্প করতে করতে এদিকে আমার চা কিন্তু করা হয়ে গেছে। আমি লিকার চাই করেছি, একটু আদা দিয়েছি আর একটু তেজপাতা দিয়েছি। সচরাচর আমি তো তেজপাতা দিয়েই খাই, আদা খুব একটা খাই না। তবে আজকে দিদি বললো যে একটু চা যখন করছিস আদা দিয়েই কর, সেই জন্য আদা দিয়ে চা করেছি। আমি জিজ্ঞাসা করেছিলাম যে দিদি তুমি কি দুধ চা খাবে? দিদি রাজি ছিল না দুধ চা খেতে, সেই জন্য আমি একটু দুধ চা করে নিচ্ছি, আর দিদির জন্য লিকার চাই দিয়েছি। আমার ঘরের বিস্কুটটা বাড়ন্ত হয়ে গেছে। দোকানে গিয়েছিলাম সুগার ফ্রি বিস্কুট আনতে, তবে দোকানে ছিল না। এদিকে 2টো সুগার ফ্রি বিস্কুট ছিল আর 2টো গুড্ডে বিস্কুট। দেখলাম সুগার ফ্রি 2টো আমিই খাই, আর দিদিকে গুড্ডে বিস্কুটই দিই। আসলে কি বলতো, লিকার চাটা না যখন ওই আমুল দুধ দিয়ে করা হয়, তখন চাই মিষ্টির পরিমাণটা আরও বেড়ে যায়। যাকে চলো, তোমাদের সাথে বক বক করতে করতে এদিকে কিন্তু মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখন এই যে কড়াইটা চাপিয়ে দিয়েছি, একটু তেল দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিচ্ছি লবণ। মাছ ভাজার আগে যদি তেলে একটু লবণ ছিটিয়ে দাও, তাহলে মাছগুলো যেন কড়াইতে লেগে যায় না, মাছগুলো সুন্দরভাবে উঠে পড়ে। প্রত্যেক দিনের মতো আজকেও 2টো পদই রান্না হবে। একটু আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল করব, আর ভেবেছি
ঘরে একটা ঝিঙে আছে প্রত্যেক দিনই ঝিঙে, আর তার সাথে একটু আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। ঝিঙে দিয়ে আলু দিয়ে আর এই রুই মাছের মাথাটা দিয়ে একটু তরকারি করব। তবে হ্যাঁ, বাড়িতে করা যে মশলাটা করেছি না, সেই মশলাটা দিয়ে তরকারি রান্না করলে এত সুন্দর স্বাদ লাগছে তা কিন্তু বলার অপেক্ষা রাখছে না। আগে তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাটাকে কিন্তু আমি চাপিয়ে দিয়েছি। এ পর্যায়ে একটা কথা আগে ভাগে বলে নিই। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকেছে। আজকে আমার রান্নাবান্নাটা কিন্তু অনেকটা সকালেই হয়ে গেছে। কেন জানো, আমার সোনা এখনও পর্যন্ত ঘুম থেকে উঠেছিল না। যখন পর্যন্ত আমার মাছের ঝোল হয়ে গেছে তোমরা দেখলে, তারপরেই কিন্তু আমার সোনা উঠেছে। তারপর মাঝে একটু রান্না বান্না থেকে বিরতি নিয়েছি, কেন কি সোনাকে রেডি করিয়েছি, ওর খাবারটা রান্না করেছি, খাবার খাইয়েছি। আর তারপর এই যে দেখেছো ঝিঙে দিয়ে আলু দিয়ে আর মাছের মাথা দিয়ে যে তরকারিটা রান্না করব বলেছিলাম, সেটাই কিন্তু রান্না করে নিয়েছি। আসলে জানো তো একটা কথা কি, একার সংসার দেখতে খুব ভালো লাগে। আমরা ভাবি যে একার সংসারে কোনো ঝামেলাও নেই, কোনো কাজও নেই। আসলে না গো, একার সংসার দেখতে যতটা ভালো লাগে, একার সংসার কিন্তু ততটাই ভয়ঙ্কর। জানো, একা যারা সংসার করে তাদের তো কোনো হেল্পিং হ্যান্ড থাকে না। সংসারের A to Z সমস্ত কাজকর্ম আমাদেরকে একা হাতেই করতে হয়, তার সাথে সাথে বাচ্চাও সামলাতে হয়। আমার ক্ষেত্রে কি হয় জানো, কোনো দিন আমাকে না খেয়েও থাকতে হয়। আমার ঘরে আজকে সামান্য পরিমাণে সবজি আছে, কাল কিংবা পরশু দিন যদি সবজিটা আমার হয়ে যায় তো হবে, তারপরে যদি হাটবার না পাই তখন আমার খুব অসুবিধা হবে সবজি আনতে। তখন দেখা যাবে কি, সবজি ছাড়াই আমাকে একবেলা বলবো না, সকাল দুপুর রাত 3 বেলা চালিয়ে নিতে হবে, আর তারপর হাটবারের জন্য অপেক্ষা করতে হবে। তাহলে হলো না, একার সংসার ভয়ঙ্কর রকমের সুন্দর। যাকে তোমাদের সাথে গল্প করতে করতে আজকে কিন্তু বিছানাটাকে গুছিয়ে নিয়েছি। বিছানাটা গোছাতে অনেকটা দেরি হয়েছে। আর এরপর এই যে আমার ঘরে যে আর্টিফিশিয়াল ফুলগুলো ছিল, সেগুলো অনেক দিন হয়ে গেছে, প্রায় 1 বছর। গত বছর অগ্রহায়ণ মাসে যখন ছিন্নমস্তা মেলা হয়েছিল তখন আমার বর ফুলগুলো কিনে নিয়ে এসেছিল। তারপর থেকে একটা দিনও ফুলগুলোকে আমি পরিষ্কার করিনি। তো আজকে ভেবেছি যে ফুলগুলোকে আমি পরিষ্কার করবই। এই যে ধামাটা দেখছো, আমি সার্ফ এক্সেল সার্ফ গুলিয়ে নিয়েছি। আর তারপর যে সমস্ত ফুলগুলো ছিল ছোট্ট ছোট্ট, সেই ফুলগুলো আগে থেকে একটু চুবিয়ে রাখছি। আর এই যে বড় ফুলগুলো এখন এখানে ভিজিয়ে রাখবো, কিছুক্ষণ সময় দেব, আর তারপরেই কিন্তু ফুলগুলোকে আমি ধুয়ে নেব। চলো তো এখন কয়েকটা কমেন্ট পড়ে নিই। মাম্পি দত্ত নামে একজন দিদিভাই লিখেছে যে, দিদিভাই তোমার ভিডিও রোজ দেখি, তুমি তো একটা দিন কমেন্ট করতে কিংবা পড়তে, হয়তো ভুল টাইপিং হয়েছে কিংবা আমার বুঝতে ভুল হয়েছে, কমেন্ট করতে পারো, তাহলে ভিডিও দেখার এনার্জি পাই। দেখো, তুমি যদি কমেন্ট পড়ার কথা বলো, প্রত্যেকের কমেন্ট আমি পড়ি গো, প্রত্যেকের রিপ্লাই দিতে চাই। তবে কি বলো তো, কাজের চাপে এতটা ব্যস্ত থাকি যে কারণে কমেন্টের রিপ্লাই আমি করতে পারি না। এক্ষেত্রে এটা কিন্তু আমারই ভুল। পর থেকে অবশ্যই তোমাদের কমেন্ট আমি পড়ার চেষ্টা করব। পৃথা বাসু নামে একটা দিদিভাই কমেন্ট করেছে, খুব যত্ন করে সংসার করো তুমি, তোমার প্রতিটা কাজে ভালোবাসার পরশ আমরা এপার থেকেই পাই, ভালো থেকো। তুমিও খুব খুব ভালো থেকো দিদিভাই। তোমাদেরকে আমি চিনি না, কোনো দিন চোখে দেখিনি, তাও তোমাদের সঙ্গে না আমার কেমন একটা আত্মার সম্পর্ক তৈরি হচ্ছে। একটা দিন তোমাদের কমেন্ট না পেলে আমার না মনটা অনেকটা খারাপ হয়ে যায়। আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পেলে সত্যি বলছি আমার ভিডিও করার আগ্রহ আর উৎসাহ বাড়ে। এই পর্যায়ে তোমাদের সাথে গল্প করতে করতে ফুলগুলোকে কিন্তু আমি ধুয়ে দিয়েছি। আর আমাদের যে বাইরে দড়িটা টাঙানো আছে সেখানে ফুলটা মেলেও দিয়েছি শুকিয়ে যাওয়ার জন্য। এ পর্যায়ে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজ চলো আসি, কাল তো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই আমার সাথে থেকো আর পাশে থেকো। আজ আসি, টাটা।